বিসমিল্লাহির রহমান রহিম। এনএন অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি তানভীরুজ্জামান রুবেল, সহকারী শিক্ষক, নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আলোচনা করতে চাই সপ্তম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র বিষয়টি। এবং এই বাংলা দ্বিতীয় পত্রের যে বিষয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে ভাষা। আমরা ভাষা সংক্রান্ত আলোচনা করতে গেলে এই ভাষার উদ্ভব, ক্রমবিকাশ, ভাষার সংজ্ঞা, এই বিষয়গুলো আমাদের চলে আসে। আমরা সেই বিষয়গুলো আলোচনা করব। আমরা প্রথমে আসি, মানুষ ভাষা সম্পদের অধিকারী। ভাব প্রকাশের প্রয়োজন থেকেই ভাষার উদ্ভব। মানুষের উচ্চারিত অর্থবহ বহুজনবদ্ধ ধ্বনি সমষ্টি ভাষা। আমি আবারও বলছি যে ভাব প্রকাশের প্রয়োজন থেকেই ভাষার উদ্ভব। মানুষের উচ্চারিত অর্থবহ বহুজনবদ্ধ ধ্বনি সমষ্টি ভাষা। পরস্পর ভাব বিনিময়ের জন্য এক এক সমাজের মানুষ গড়ে তুলেছে এক এক রকম ধ্বনি ব্যবস্থা। ভাষা হচ্ছে অর্থবহ প্রণালীবদ্ধ ধ্বনি প্রতীক। আবারও বলছি, ভাষা হচ্ছে অর্থবহ প্রণালীবদ্ধ ধ্বনি প্রতীক। আমরা চলে আসি হচ্ছে ভাষার আরো কিছু ব্যাখ্যা করা হয়েছে। যেমন মানুষ তার কণ্ঠ মিশ্রিত যে ধ্বনি বা ধ্বনি সমষ্টির মাধ্যমে ভাব ও অনুভূতিকে অন্যের কাছে বোধগম্য ভাবে পৌঁছে দেয়, তাই ভাষা। আমরা যাকে ইংরেজিতে ল্যাঙ্গুয়েজ বলছি। ভাষা মানব গোষ্ঠীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মূল্যবান সম্পদ। সমাজবদ্ধ মানুষের পারস্পরিক ভাব বিনিময়ে ভাষা একটি উন্নত মাধ্যম। তাহলে সমাজবদ্ধ মানুষের পারস্পরিক ভাব বিনিময়ের জন্য ভাষা একটি উন্নত হচ্ছে মাধ্যম। আমরা এবারে আসতে পারি যে ভাষার গুরুত্বটা কিরকম, সে বিষয়ে আমরা আসতে পারি। এবং এই আদিকালে ভাষা মানুষ কিভাবে তার ভাষা যে তার ভাব প্রকাশ করত, সে বিষয়টি আমরা কথা বলি। মানব সভ্যতা বিকাশে ভাষার ভূমিকা অপরিসীম। আদিকালে মানুষ পারস্পরিক ভাব বিনিময়ের জন্য যেসব মাধ্যম ব্যবহার করত সেগুলো হলো ইশারা ইঙ্গিত, অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার, নাচ ও চিত্রকলা। আমরা আবারও বলছি যে আদিকালে মানুষের যে মাধ্যমগুলো ছিল ভাব প্রকাশের, সেগুলো হলো ইশারা ইঙ্গিত, অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার, নাচ গান এবং চিত্রকলার মাধ্যমে মানুষ কি করত, ভাব প্রকাশ করত। এবারে আমরা আসতে পারি হচ্ছে ভাষার সংজ্ঞা ও বৈশিষ্ট্যে। ভাষার সংজ্ঞায় আমরা বলতে পারি যে মনের ভাব প্রকাশের জন্য মনুষ্য জাতি অপরের বোধগম্য যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি উচ্চারণ করে থাকে তাকে ভাষা বলে। আবারও বলছি যে মনের ভাব প্রকাশের জন্য মনুষ্য জাতি অপরের বোধগম্য যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি উচ্চারণ করে থাকে তাকে ভাষা বলে। ভাষাবিজ্ঞানীগণ বিভিন্নভাবে ভাষার সংজ্ঞায়িত করেছেন। এ প্রসঙ্গে কয়েকজন প্রখ্যাত ভাষা পণ্ডিতের ভাষা সম্পর্কিত যে তাদের যে চিন্তাসূত্র সেটি উদ্ধৃত করা হলো। আমরা সেই দিকে একটু যাই যে ভাষা পণ্ডিতরা কি বলেছেন। প্রখ্যাত ভাষা পণ্ডিত অর্থাৎ বহু ভাষা বিশারদ যাকে আমরা বলি, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন যে মনুষ্য জাতি যে ধ্বনি বা ধ্বনি সকল দ্বারা মনের ভাব প্রকাশ করে তার নাম ভাষা। আবার এক্ষেত্রে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় কি বলেছেন, আমরা সেদিকে একটু দেখতে চাই। মনের ভাব প্রকাশের জন্য বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনির দ্বারা নিষ্পন্ন কোনো বিশেষ সমাজে ব্যবহৃত স্বতন্ত্রভাবে অবস্থিত তথা বাক্যে প্রযুক্ত শব্দ সমষ্টিকে ভাষা বলে। তিনি এখানে অত্যন্ত সুস্পষ্টভাবে বলেছেন যে শুধুমাত্র ধ্বনি ব্যবহার হলে হবে না, বাকযন্ত্রের ব্যবহার হলে হবে না, সেটি যেন বাক্যে প্রযুক্ত শব্দ হয়, সেটি যেন বাক্যে যথাযথভাবে ব্যবহার হয়, সেটি হবে ভাষা। এবারে আসি আমরা
যে মূলত মানুষের মনোভাব প্রকাশক কণ্ঠ নিঃসৃত অর্থবহ ধ্বনি সমষ্টি ভাষা। যদি আমরা এক কথায় বলতে চাই, তাহলে যে কথাটি আমরা বলতে পারি সেটি হচ্ছে যে আমরা বলতে পারি যে মানুষের মনোভাব প্রকাশক কণ্ঠ নিঃসৃত অর্থবহ ধ্বনি সমষ্টি হচ্ছে ভাষা। এবারে আসা যায় হচ্ছে ভাষার বৈশিষ্ট্য নিয়ে একটু কথা বলা যায়। ভাষার বৈশিষ্ট্যগুলো কি? ভাষার বৈশিষ্ট্য হচ্ছে, এক, ভাষা কণ্ঠ নিঃসৃত ধ্বনির সাহায্যে গঠিত। দুই, ভাষার অর্থদ্যোতকতা গুণ বিদ্যমান। তিন, ভাষা একটি বিশেষ সম্প্রদায়ের মধ্যে প্রচলিত ও ব্যবহৃত। চার, ভাষা মানুষের স্বেচ্ছাকৃত আচরণ ও অভ্যাসের সমষ্টি। আমরা আবারও বলছি যে ভাষা হলো কণ্ঠ নিঃসৃত ধ্বনির সাহায্যে গঠিত, ভাষার অর্থদ্যোতকতা গুণ বিদ্যমান, ভাষা একটি বিশেষ সম্প্রদায়ের মধ্যে প্রচলিত ও ব্যবহৃত, ভাষা মানুষের স্বেচ্ছাকৃত আচরণ ও অভ্যাসের সমষ্টি। এবারে আমরা চলে আসি হচ্ছে ভাষাটা কিভাবে পরিবর্তিত হয়ে আদিকালে কেমন ছিল এবং কিভাবে পরিবর্তিত হয়ে বর্তমান পর্যায়ে এসেছে, আমরা সেটির একটি ধারণা পেতে চাই। দেশ, কাল ও পরিবেশ ভেদে ভাষার পার্থক্য ও পরিবর্তন ঘটে। আদিমানবের যে ভাষা ছিল, কালের প্রবাহে তা পরিবর্তিত হয়ে বহু ভাষার জন্ম দিয়েছে। অর্থাৎ যদি আমরা বলি যে প্রাচীন সেই ইন্দো ইউরোপীয় ভাষা থেকে কেন্তম, শতম এভাবে বিস্তৃতি লাভ করে শেষে বঙ্গ কামরূপীর মধ্য দিয়ে যে বাংলার আবির্ভাব ঘটেছে, এভাবে অন্যান্য ভাষারও জন্ম হয়েছে পরিবর্তনের মধ্য দিয়ে। আমরা সেই বর্তমানে যে ভাষার কথা আমরা বলছি, যে পৃথিবীতে ৩,৫০০-এর উপর ভাষা প্রচলিত আছে। আমরা এবারে আসতে চাই যে ভাষার সংজ্ঞায় আমরা জানলাম, এবং এই সাধু ভাষা হচ্ছে সাহিত্যিকদের যে মুখের ভাষা, যেটি আমরা সাধারণত সাহিত্যে ব্যবহার করে থাকি। কিন্তু চলিত ভাষাটি হচ্ছে আমাদের একটি বিষয়, যে এটি পরিবর্তিত হয়ে একটি মানুষ যেটি মুখে মুখে যে একটি নতুনভাবে একটি রূপ দান করেছে, সেটি হলো চলিত ভাষা। এবং চলিত ভাষার প্রামাণ্য কিছু সংজ্ঞা আছে, সেই সংজ্ঞার দিকে আমরা একটু যেতে চাই। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে যে দক্ষিণ পশ্চিমবঙ্গে ভাগীরথী নদীর তীরবর্তী স্থানের ভদ্র ও শিক্ষিত সমাজে ব্যবহৃত মৌখিক ভাষা সমগ্র বাংলাদেশের শিক্ষিত সমাজ কর্তৃক শ্রেষ্ঠ মৌখিক ভাষা বলে গৃহীত হইয়াছে। এই মৌখিক ভাষাকে বিশেষভাবে চলিত ভাষা বলা হয়। তাহলে চলিত ভাষাটা হলো যে দক্ষিণ পশ্চিমবঙ্গে ভাগীরথী নদীর তীরবর্তী স্থানের ভদ্র ও শিক্ষিত সমাজের যে মুখের ভাষা, সেটি হলো চলিত ভাষা। আবার ডক্টর এনামুল হক বলেছেন যে তদ্ভব শব্দ, সংকুচিত ক্রিয়া, ঋষিকৃত রস্যীকৃত সর্বনাম পদ এবং লেখকের মনোভাব অনুসারী পদবিন্যাস প্রণালীর ব্যবহার সহ যে সচ্ছল, চটুল ও সর্বজনীন সাহিত্যিক গদ্যরীতি কলকাতা ও ভাগীরথী তীরবর্তী অঞ্চলের মুখের ভাষার আদলে গড়িয়া উঠিয়াছে, তাহার নাম চলিত ভাষা। তাহলে আমরা ডক্টর এনামুল হকের মতে আমরা চলিত ভাষার সংজ্ঞা পেলাম। আমরা আসতে চাই যে সাধু এবং চলিত ভাষাটি এটি কেমন, এটি দেখতে কেমন, এটি লিখতে কেমন, এই বিষয়টি আমরা একটু তার পার্থক্য কেমন সে বিষয়টি আলোচনা করতে চাই। সাধু ও চলিত ভাষারীতির পার্থক্য, সাধু ও চলিত ভাষার বৈশিষ্ট্য থেকে এই ভাষারীতির পার্থক্য সহজে অনুধাবন করা যায়। নীতি সাধু ও চলিত ভাষার পার্থক্য আমরা উপস্থাপন করলাম। সাধু ভাষাটা কেমন, চলিত ভাষাটি কেমন, এবং এটি কোথায় কোথায় পরিবর্তন বেশিরভাগ হয় এবং কোন কোন জায়গাগুলোতে পরিবর্তন কম হয়, আমরা সেই বিষয়গুলো একটু আলোচনা করতে চাই। প্রথমে আসি, সাধু ভাষায় ক্রিয়াপদের রূপ পূর্ণাঙ্গ হয়, যেমন করিয়াছি, গিয়াছি। অপরদিকে চলিত ভাষায় ক্রিয়াপদের রূপ সংক্ষিপ্ত হয়, যেমন করেছি, গিয়েছি।
সাধু ভাষায় সর্বনাম পদের রূপ পূর্ণাঙ্গ, তাহার, তাহারা, তাহাদের ইত্যাদি। চলিত ভাষায় সর্বনাম পদের রূপ সংক্ষিপ্ত, যেমন তার, তারা, তাদের ইত্যাদি। সাধু ভাষায় তৎসম শব্দ অর্থাৎ সংস্কৃত শব্দের প্রয়োগটা বেশি। আবারও বলছি, সাধু ভাষায় তৎসম শব্দ অর্থাৎ সংস্কৃত শব্দের প্রয়োগটা হচ্ছে বেশি, যেমন হস্ত, মস্তক, ঘৃত, ধৌত ইত্যাদি। অপরদিকে চলিত ভাষায় তদ্ভব, অর্থতৎসম, দেশি ও বিদেশি শব্দের ব্যবহার বেশি, যেমন হাত, মাথা, ঘি, ধোয়া ইত্যাদি। আমরা আবার একটু তুলনামূলক আলোচনা করি। যদি সাধু ভাষায় আমরা দেখি তাহলে হস্ত, চলিত ভাষায় দেখি আমরা হাত। তার মানে হস্ত এরপরে পরিবর্তিত হয়ে হত্ত হয়েছে, তারপরে হাত হয়েছে। ঠিক অনুরূপভাবে মস্তক থেকে মাথা, এটি চলিত ভাষায় ব্যবহার হয়। ঘৃত থেকে ঘি, এটি চলিত ভাষায় ব্যবহার হয়। ধৌত থেকে ধোয়া, এটি চলিত ভাষায় ব্যবহার হয়। আমরা এরপরে আসতে চাই যে সাধু ভাষায় অনুসর্গের পূর্ণ রূপ ব্যবহৃত হয়, যেমন হইতে, দিয়া। অন্যদিকে চলিত ভাষায় অনুসর্গের সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়, যেমন হতে, দিয়ে ইত্যাদি। সাধু ভাষা বক্তৃতা ও নাট্য সংলাপের অনুপযোগী, অন্যদিকে চলিত ভাষা বক্তৃতা ও নাট্য সংলাপের উপযোগী। এরপরে আসি আমরা, সাধু ভাষা হচ্ছে মার্জিত, অন্যদিকে চলিত ভাষা চটুল, জীবন্ত ও লোকায়ত। আমরা এই ভাষা সংক্রান্ত আলোচনা করলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি যে এই ভাষা কিভাবে কেমন করে আমরা আসলো, সেটা ধ্বনির মাধ্যমে, এবং ধ্বনি কিভাবে বাক্যে শব্দে রূপান্তরিত হয়ে বাক্যে রূপান্তরিত হয়ে কিভাবে একটি ভাষার জন্ম হয়েছে, এবং আদিকালে মানুষের ভাষা কিরকম ছিল, মানুষ কিভাবে তার ভাব প্রকাশ করত, সেই ইশারা ইঙ্গিত থেকে শুরু করে অন্য মাধ্যমে কিভাবে উপস্থাপন করত, সেই বিষয়টি আমরা আলোচনা করলাম। এবং এর কিছু বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্যগুলো আমরা কথা বললাম, এবং সংজ্ঞাগুলো আমরা আলোচনা করলাম, যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কি বলেছেন, ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় এই ভাষার সংজ্ঞায় কি বলেছেন, সে বিষয়গুলো আমরা আলোচনা করলাম। এবং শেষে এসে আমরা যে বিষয়টি সাধু এবং চলিত ভাষাটি কেমন, যে সাহিত্যিকগণ যে ভাষায় কথা বলেন এবং সাহিত্য লিখেন, অর্থাৎ লিখিত যে সাহিত্যের যে রূপটি, সেটি আমরা সাধু ভাষা বলছি। এবং চলিত ভাষা আসলে সাধারণত মানুষ ব্যবহার করে কথাবার্তার মধ্য দিয়ে, বক্তৃতার মধ্যে, নাট্য সংলাপে, এবং এর রূপগুলো কেমন হওয়া দরকার সে বিষয়গুলো আমরা দেখিয়ে দেওয়ার আমি চেষ্টা করেছি। তোমরা এই বিষয়গুলো সুন্দরভাবে তোমরা এই ক্লাসটি দেখবে, অনুধাবন করার চেষ্টা করবে, এবং পাঠ্য বইয়ের সাথে মিলিয়ে একটু পাঠ্য বই থেকে ভালোভাবে আরো একটু পড়ে নেবে, এই প্রত্যাশা রেখে আমি আমার ক্লাস আজকে এখানেই শেষ করলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ।